15 মিনিট আগে কে বা কারা যেন ইরার উপর হামলা করে, কিন্তু এই হামলায় ইরার সব বডিগার্ড মারা যায় গুলি খেয়ে। আবার কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু কোনো এক অজানা লোকের জন্য ইরা প্রাণটা বেঁচে যায়। ওখান থেকে কিছু বডিগার্ডের সাহায্যে বেঁচে ফিরে আসতে পারে বাসায়। এদিকে বাকিরা তো অবাক হয়ে শুধু তাকিয়ে আছে, কেউ কিছু বলতেও পারছে না। বাসায় এসেই আব্বু, আব্বু, আম্মু, আম্মু, তোমরা কোথায়? কি হয়েছে ইরা? এভাবে চিৎকার করে তোর আব্বুকে আর আম্মুকে কেন ডাকছিস? তাছাড়া তোর শরীরের এ কি অবস্থা? আম্মু, তুমি কিন্তু কোনো কথাই বলবে না, সবকিছু তোমার জন্য। তোর মা আবার কি করলো? কিন্তু আমাকে কেন ডেকেছিস তা তো বল। কিন্তু তোর শরীরে এই দাগগুলো কিসের? তাছাড়া তুই একা গাড়ি নিয়ে এসেছিস, বাকি গাড়িগুলো কোথায়? কথাটা শুনেই ইরা ওর বাবা মাকে ধরে কান্না করতে থাকে। এমনভাবে কান্না করাতে ওনারা বুঝতে পারে খারাপ কিছু একটা হয়েছে। কি হয়েছে ইরা? কেউ কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তোর সাথে থাকা বডিগার্ড ওরা কোথায়? আব্বু, ওর আর কেউ নেই, শুধু কয়েকজনই বেঁচে আছে। ইরার এমন কথাতে উনি একটুও অবাক হয়নি, কেননা এর আগেও অনেকবার বডিগার্ডদের নিয়ে এমন মিথ্যে কথা বলেছে। কেননা ইরা চায় না ওর আশেপাশে কোনো বডিগার্ড থাকুক। দেখো, মজা সবসময় ভালো লাগে না ইরা, সত্যি করে বলো। সত্যি বলছি আমি। এর আগেও তুমি অনেকবার এরকম মিথ্যা বলেছো। তুমি ভালো করে জানো এই দেশের মধ্যে আমার কত শত্রু আছে। ওরা তোমাদের আর আমাকে শেষ করে দিতে চাইছে। সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আমি তোমার সাথে বডিগার্ড পাঠাই, যেন তোমার কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি কোনো না কোনো বাহানা দিয়ে গিয়েছো। সত্যি বলছি আব্বু। আজকে তাহলে শোনো কি কি হয়েছে আমার সাথে। সবটা বলতে থাকে। সবটা শোনার পর তোর কিছু হয়নি, এতেই আমি খুশি। কিন্তু তোকে যে ছেলেটা বাঁচিয়েছে, সেই ছেলেটা কে ছিল? আর ওর চেহারা দেখেছিস? না আব্বু, চেহারা ঢাকা ছিল, কিন্তু এতটুকু মনে আছে ছেলেটা একটা গাড়িতে করে এসেছিল এবং ওই গাড়িটা বুলেট প্রুফ ছিল। আচ্ছা, আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতেছি। তুমি কিন্তু 1 সপ্তাহ বাইরে যাবে না। এই সময়ে আমি সবটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে আব্বু, তাই হবে। এদিকে ইরা তো রুমে চলে যায়। অন্যদিকে এখন আপনাদেরকে ইরার পরিচয়টা দিয়ে দিই। ইরা ওর বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। যতটা আদরের ঠিক ততটাই বাদর স্বভাবে। সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে। ইরার বাবা ওখানকারই প্রধানমন্ত্রী, সেজন্য বুঝতেই পারছেন ওনার জীবনের কতটা ঝুঁকি আছে। ইরার মা একজন গৃহিণী, কেননা উনি চাইলে আরো বড় কিছু করতে পারতেন, কিন্তু উনি সংসার সামলানোকে বেশি প্রাধান্য দিলেন। ওনাদের কাহিনী তো শুনলেন, এবার চলুন গল্পে ফিরে যাই আমরা। বস বস, আমরা ওই মেয়েটাকে মারতে পারিনি। কেন? তোরাই তো বলেছিলি ওর সাথে থাকা সবাইকে মেরে ফেলেছিস, তাহলে এখন কেন ওইসব বলছিস? তোরা কি জানিস না কাউকে মারা চিন্তা আমি করলে তাকেই মরতেই হয়? তোরা 20 জন লোক এসেও ওই মেয়েকে মারতে পারলি না, তোদের দিয়ে কিচ্ছুই হবে না। কি করবো বস, সবকিছু তো ঠিকভাবে করেছি, কিন্তু কোথা থেকে একটা ছেলে গাড়িতে এসে আমাদের উপরে গুলি করতে লাগলো। এতে আমাদের অনেক লোক মারা যায়। লোকটার সাথে কোনোভাবে আমরা পেরে উঠতে পারলাম না, সেই জন্য ওখান থেকে পালিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যেখান থেকে পারিস ওই ছেলের খোঁজ নেওয়া শুরু কর। ওই ছেলেকে আমি জীবিত অথবা মৃত অবস্থায় চাই। হয়ে যাবে বস, কোনো চিন্তা করবেন না, ওই ছেলেকে আমরা খুঁজে বের করবোই। ওরা তো নিজেদের বসকে কোনোভাবে বলে দেয়, কিন্তু ওরা কি আসলেও পারবে খুঁজে নিতে? তা জানতে হলে গল্পটা শুনতে থাকুন, কেননা গল্পটা শুনতে থাকলে কি কি হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবেন আপনারা। কিছুক্ষণ পরে একটা কালো গাড়িতে করে একটা ছেলে এসে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায়। এটা মূলত একটা বাড়ি, কিন্তু যা রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম না। ভেতর থেকে একটা ছেলে বের হয়, দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা থেকে একটা রোশনি বের হয়, ছেলেটার চোখ স্ক্যান করে। তারপর দরজাটা খুলে যাওয়ার পর ছেলেটা এসে একটা মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওনাকে এভাবে জড়িয়ে ধরাতে উনি কিছুটা অবাক হয়ে যায় এবং কে হতে পারে তা বোঝার চেষ্টা করে। এদিকে ছেলেটাও মিটি মিটি হাসে, যা ওনার কানে যেতেই উনি বুঝে যায় এটা কে হতে পারে। আকাশ, তুই এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো? শব্দটা শুনে আকাশ এবার অবাক হয়ে যায়। আম্মু, তুমি আমাকে চিনলি কি করে? তুই ছাড়া আর কে আছে এইভাবে জড়িয়ে ধরবে তোর মাকে? এ কি আব্বু, তুমি কখন এলে? ওই তো মাত্রই, তা 1 বছর পর আমাদের কথা মনে পড়লো। কি করবো আব্বু,
আমার পড়াশোনা শেষ করতে করতে তো সময় চলে গেল। তাছাড়া আমার তো পড়াশোনা শেষ, এখন শুধু ঘুরবো আর বন্ধুদের সাথে আড্ডা দিব। জি না, এই সব কিছুই হবে না। কেন কেন? আগে আমাদের ব্যবসা দেখবে, এরপর তোকে বিয়ে দিয়ে আমি নাতি নাতির মুখ দেখব। আম্মু তুমিও না, এখনো কোনো কিছু ঠিক হলো না, সেখানে কি না তুমি এত কিছু ঠিক করে ফেলেছ। আরে আমি তো নাতি নাতির নামও ঠিক করে ফেলেছি। তা তোমার নাতি নাতিদের কার সাথে বিয়ে দেবে সেটাও ঠিক করে নাও। কথাটা শেষ না করতেই আকাশের হাতে থাকা ঘড়িটায় রেড অ্যালার্ট লেখা ওঠে। এটা দেখে কোনো লেট করলো না আর। আম্মু আব্বু আমাকে যেতে হবে। সে কি, এখনো তো তুই নিজের রুমেও আসলি না, অথচ এইভাবে চলে যাবি? আব্বু একটু কাজ আছে। দেখ, তোকে কোথাও যেতে হবে না। না আম্মু, আমাকে যেতে হবে, নয়তো লস হয়ে যাবে। কথাটা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে একটা নদীর ধারে আসে। নদীর কাছেই সে একটা গাছ দেখতে পায়। সে গাছের কাছেই সে নিজের হাত রাখতে গাছটা দুভাগ হয়ে যায়, এরপর ভেতরে চলে আসে। আপনারা হয়তো ভাবছেন গাছ কিভাবে দুভাগ হয়, তাই তো? আসলে এটা গাছের মতো দেখতে হলেও অরিজিনাল গাছ না। ওখানেই সেই কম্পিউটারের সামনে বসে পড়ে, তারপর কি যেন লিখতে থাকে। একটু পরে আরো একটা মেল আসে। সেই মেলটা পড়ে অনেক বেশি অবাক হয়ে যায় সে। তোমরা শিওর তো? জি, আমরা 100% শিওর। আপনি শুধু এখন নিজে একবার এটা যাচাই বাছাই করে নিলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, তা না হয় আমি দেখে নেব, কিন্তু একটা কথা বলা ছিল। কি কথা? ওইদিকে কি সব কিছু ঠিক আছে? জি, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা। কি কথা? একটা কাজে আমাকে যেতে হবে অন্য একটা দেশে। আপনি যে দেশে আছেন সে দেশে। ঠিক আছে, তাহলে কালকেই চলে আসো, বাকিদের সবটা বুঝিয়ে দাও কিভাবে কি করতে হবে। তবে একটা কথা, তোমার পরিচয় যেন প্রকাশ না পায়। আমার পরিচয় না হয় জানলো না, কিন্তু আপনার পরিচয় তো ওনাদের জানার কথা। আমার পরিচয় কেউ জানে না, সেজন্য তোমারও কোনো পরিচয় কেউ জানবে না। আমি এখানে সব কিছু করে রাখবো। প্রথমত তোমাকে আমি ওই কাজে লাগাবো, তারপর সুযোগ বুঝে আমিও লেগে পড়বো। যেমনটা আপনি চাইবেন। কিন্তু স্যার। আবার কি হয়েছে? তনু তো আসতে চেয়েছে। আচ্ছা নিয়ে আসো, কিন্তু একটা কথা, আমি আগামী 2 দিন একটা কাজে ব্যস্ত থাকবো। তোমরা এখানে এসে এইভাবে কাজগুলো করবে, বাকিটা আমি সামনে নেব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওখান থেকে আরো কিছু তথ্য জোগাড় করতে থাকে, কেননা এটা এমনই কাজ যেখানে সঠিক তথ্য ছাড়া কোনো কিছু করাটাই বোকামো হবে। সেজন্য কোমরে পায়ে কিছু একটা বেঁধে নেয়, কেননা এখানে আকাশের সবকিছুই আছে। কাজের সময় ইউজ করে, আর এই জায়গাটা অনেক সিক্রেট ভাবেই তৈরি করা হয়। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ওর রুমে বসে ভাবতে থাকে আজকের ঘটে যাওয়া ঘটনাটা। কি ভাবছিস ইরা? আম্মু অনেক কিছুই ভাবাচ্ছে ওই ছেলেটাকে নিয়ে। কোনো ছেলের কথা বল? কোন ছেলের কথা বলছিস তুই? আরে যে ছেলেটার জন্য আজকে আমি বেঁচে ফিরতে পেরেছি। অনেক মন পড়ছে তাই না ওই ছেলের জন্য? হ্যাঁ আম্মু, অনেক বেশি মনে পড়তেছে আমার। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন রে? তোর আম্মু, দেখতে পেলাম আর কখন? তার আগেই তো ছেলেটা ওখান থেকে চলে যায়। কিন্তু আম্মু মানতে হবে, ছেলেটার অনেক সাহস আছে, নয়তো একাই 20 জন লোকের মোকাবিলা করতে আসার সাহস পেত না। ছেলেটাকে নিয়ে তুই এত বেশি ভাবছিস কেন বলতো? তুই কি ছেলেটাকে কোনো কারণে পছন্দ করে ফেলেছিস? আম্মু তুমিও না, কি যে বলো না তুমি। এখানে তো ওর মতো আরো অনেক লোকই আমাকে বাঁচানোর জন্য আছে, তাহলে ওদের পছন্দ না করে ওই ছেলেকে কেন পছন্দ করবো বলো তো তুমি? এর আগে তুই কারোর এত প্রশংসা করিসনি তো, সেজন্য। আচ্ছা এখন খেতে আই, তোর আব্বু যা বলেছে তা মনে থাকবে তো? থাকবে। এদিকে আকাশ বাসায় ফিরে আসে। ওর বাবা মার সাথে আরো কিছুক্ষণ কথা বলে তারপর রুমে আসে। কিছুক্ষণ পর খাবার খেয়ে রাতে ওর রুমে যায়। পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে ওর কাজে। আপনারা হয়তো অনেকেই এখনো আকাশের কাজ আর কি করে তা বুঝতে পারছেন না, চিন্তা করবেন না, তাও আপনারা সময় মতো সবটা জানতে পারবেন। এখন চলুন কাজে ফিরে যাই। বাড়ির পেছনে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একটা পুরাতন বিল্ডিং এর ছাদে। ওখানে দূরবীন দিয়ে দেখতে থাকে সবকিছু, কেননা যা যা ভেবেছে তা তা আসলেও সত্যি কিনা তা দেখতে থাকে।
কিন্তু আসলেও কি কথাটা সত্যি? ওরা যা বলেছে সবটাই তো দেখি সত্যিই মনে হচ্ছে, কিন্তু এটা প্রমাণ করতে হলে তো ওই বাড়িতেই ঢুকতে হবে, তাহলে সবটা জানতে পারা যাবে। এখন ওই বাড়িতে আমি ঢুকবো কি করে? কথাটা বলছে আর বাড়ির দিকে নজর রাখতে থাকে। হঠাৎই একটা মেয়েকে দেখে আকাশ অনেক বেশি অবাক হয় আর সাথে মুচকে হাসি দেয়, কেননা আকাশ ওর পথ খুঁজে পেয়ে গেছে। সেজন্য দেরি না করে আরো ভালো করে দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের উপরে একটা হেলিকপ্টার দেখতে পায়। তা দেখে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ছাদ পুরোটা খোলা থাকার কারণে কোথাও লুকাতে পারেনি। সেজন্য হেলিকপ্টার থেকে কিছু লোক দড়ি বেয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে ওরা আকাশকে ঘিরে দাঁড়িয়ে যায়। এই কে রে তুই? তার আগে এটা বল, তোরা কে? আমরা যেই হই না কেন, তুই কে? তাছাড়া এত রাতে ওই বাড়ির উপরে নজর কেন রাখলি? তা কি তোদের বলতে হবে? তোমরা কে? আমরা কে তা তোর জানতে হবে না। তুই এখন এটা বল, তোকে এখন মারবো নাকি আরো পরে? আমাকে মেরে তোমাদের কি লাভ হবে বলো? ছেলেটা দেখি ভয় পেয়েছে। এই একে ধর, তারপর ওর শরীরে এমনভাবে গুলি করতে থাকবি যেন শরীর থেকে সবটা বেরিয়ে আসে। ওরা গুলি করতে যাবে, আকাশ ওর জ্যাকেটটা খুলতেই ওরা সবাই অবাক হয়ে যায়, কেননা আকাশের শরীরে বোম রাখা ছিল, যা অনেক পাওয়ারফুল ছিল। এবার যদি গুলি করার ইচ্ছে থাকে তাহলে গুলি করতে পারিস। এটা তো চার্জ বোমা, তাই না? একদম ঠিক বলেছিস। এখন তোরা কি করবি তা তোরাই ভেবে দেখ। ওরা কোনো কথা না বলেই তাড়াতাড়ি আবারও হেলিকপ্টারের দড়ি বেয়ে উঠে যায়। ওরা যেই কিছুটা দূরে গেল, ওই দিক থেকে একটা ছোটখাটো মিসাইল হেলিকপ্টারের দিকে টার্গেট করে মারা হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যে ওদের খেলা শেষ। এদিকে আকাশের এমন হামলা আর আগুন দেখে ওখানে লোক আসা শুরু করে, আর আকাশও ওখান থেকে প্যারাসুট নিয়ে লাফ দিয়ে নিচে নেমে গাড়িতে উঠে চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে এই নিউজটা অনেক জায়গায় দেখানো শুরু হয়ে গেছে। এদিকে আব্বু, এভাবে কতদিন আমাকে রুমে থাকতে হবে? যতদিন পর্যন্ত তোমার জন্য ভালো এবং পারদর্শী কোনো বডিগার্ড না পাবো, ততদিন পর্যন্ত তোমাকে বাইরে যেতে দিতে পারবো না। তাহলে ওইরকম ছেলে খুঁজে বের করো। আমি পারবো না এরকম ভাবে রুমে একা একা বসে থাকতে। ঠিক আছে, আমি তোর জন্য তাহলে বডিগার্ড দেখার ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু ভুলেও তার সাথে খারাপ ব্যবহার করবে না। আব্বু, তুমি আমাকে কিভাবে বলো তো আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি? তা হয়তো কি? এদিকে উনি ইরার জন্য বডিগার্ড দেখার জন্য কিছু লোক লাগিয়ে দেয়। এদিকে আবির আর তানু চলে এসেছে আকাশের বাড়িতে। ওরা বাড়িতে আসতে আকাশের মা অবাক হয়ে যায়। তোমরা কারা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরিচয় কি তা তো বলো। আন্টি, আকাশ স্যার আপনাদের ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। ও কোথায় গেছে আমাকে তো সে ব্যাপারে কিছুই জানায়নি। তার উপর 2 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগও হয়নি আমার। এই জন্য আমাদের কথা আপনাকে জানাতে পারিনি। আচ্ছা আন্টি, একটা কথা বলবো কি? কি কথা বলবে বলো। আকাশ কি সত্যি আপনার ছেলে? এটা আবার কেমন কথা? ও আমার ছেলে হবে না তো কার ছেলে হবে? আসলে আন্টি, আপনাদের পার্সোনালিটি সাথে আকাশ স্যারের পার্সোনালিটি একদম মিল হচ্ছে না। কি বলতে চাও তুমি? আসলে এত বড় বাড়ি আপনাদের, কিন্তু আকাশ স্যার কখনো আমাদের জানায়নি ওনার এত বড় বাড়ি আছে। উনি তো সবসময় সাধারণভাবেই চলাচল করে। আচ্ছা, আকাশকে তুমি শেয়ার করে কেন বলছো? আন্টি, সব প্রশ্ন কি এখানেই করবেন নাকি আমাদের ভিতরে ঢুকতে দিবেন? ওই দেখো, কথা বলতে বলতে তো আমি ভুলেই গিয়েছি। আসো ভিতরে আসো। তোমরা আগে রেস্ট নাও, আমি দেখি আকাশ ফিরে কখন। তোমরা যদি পারো ওকে আসতে বলো। জি আন্টি, অবশ্যই বলবো। ওরা দুজনেই আলাদা রুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে ওরা ছাদে যায়। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা কি হলো? আকাশের এত কিছু আছে আমাদের কখনো জানানোর প্রয়োজনও মনে করলো না। হয়তো উনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিল, সেজন্যই বলেনি। কিন্তু আমি তো অবাক হচ্ছে এটা ভেবে, এত কিছু থাকা সত্ত্বেও উনি এত সাধারণভাবে কেন চলাচল করত। সে ওনার ব্যাপারে দেখা যাবে। এই নিয়ে কিছু বলতে এলে সমস্যা আরো বেঁধে যাবে। ঠিক আছে, আমরা এখন যে কাজে এসেছি সেই কাজে মনোযোগ দিলেই হবে। অন্যদিকে আকাশ ওর কাজে ব্যস্ত, কিভাবে কি করবে না করবে সবকিছু প্ল্যান করছে। এদিক ইরার ভার্সিটিতে কিছু কাজ পড়ে যায়, সেজন্য ওর বাবার কাছে যায়। আব্বু, আসবো কি? হ্যাঁ আয়। তা তুই হঠাৎ আমার কাছে? আব্বু, আমি একটু ভার্সিটিতে যেতে হবে।
ঠিক আছে, 10 জন লোক যাবে তোমার সাথে। ঠিক আছে, কিন্তু আব্বু তোমার সামনে ব্যাগ ভর্তি ডলার কেন? এত ডলার তুমি কোথায় পেলে? আরে এই টাকাগুলো তো আমাদের পার্টি ফান্ডের ডলার, এইগুলো পার্টির নামে জমা হবে। তাছাড়া 1 থেকে 2 বছর পর ইলেকশনের জন্য তো হাজার হাজার কোটি ডলার খরচ হতে হবে। তাছাড়া এইসব তুই বুঝবি না, তুই বরং ভার্সিটিতে যা। ঠিক আছে আব্বু, আমি তাহলে গেলাম। ইরাকে ফলো করতে থাকে আকাশ। কোথায় যায়, কি করে, কাদের সাথে মেলামেশা করে, এই সব কিছুর উপরেই নজর রাখতে থাকে। এদিকে ইরা ভার্সিটিতে এসেই ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতেই ওরা সময় পার করে দেয়। ওই দিনের মতো আকাশ অনেক তথ্যই জোগাড় করে ফেলেছে। এদিকে ইরা ওর বাবার নামে একটা তথ্য পায় ওর বান্ধবীর কাছ থেকে। তুই কি শিওর? আমি শিওর, কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এটাই মূল সমস্যা। তুই এতগুলো তথ্য কোথায় থেকে পেলি আমাকে বলতো। আচ্ছা, 1 থেকে 2 দিনের ভেতরে। তুই কি তোর বাবার কাছে ব্যাগ ভর্তি কোনো ডলার দেখতে পেয়েছিস? কেন অবাক হয় তা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবু কথাটা এড়িয়ে যায়। কই না তো, আমি তো দেখিনি। আচ্ছা, নজর রাখিস, তাহলে দেখতে পারবি আমার কথাটা সত্যি কিনা। ওদের কাছ থেকে এসে ভাবতে থাকে, কিন্তু ইরার মন কিছুতেই ভাবতে পারছে না ওর আব্বু এমন কোনো কাজ করতে পারে, কিন্তু তাও বিশ্বাস করেনি। মোমোর কথা কি আজ সত্যি? আব্বুর কাছে তো প্রায় সময় এরকম ব্যাগ ভর্তি ডলার আসে, কিন্তু মোমোর কথা কিভাবে মিল করবো তাই তো বুঝতে পারছি না। তাছাড়া সত্যি কি আব্বু এরকম? না না, দেখে আমি কি ভাবছি, মোমোর জন্য নিজের আব্বুর উপরে এরকম ভাবে আমি অবিশ্বাস করতে পারি না। আমি তো নিজেও অনেক দেখেছি আব্বু কিভাবে মানুষের সেবা করে যাচ্ছে, সে আব্বুকে আমি অবিশ্বাস করতে পারবো না। এদিকে আকাশের যা যা তথ্য জোগাড় করা দরকার তা পেয়ে গেছে। এখন শুধু সে অনুযায়ী কাজগুলো ঠিকভাবে করে ফেলতে পারলে ওর কাজ হয়ে যাবে। কিছুদিন পরে। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। আমি কিভাবে এতদিন আর বাসায় বসে দিন কাটাবো? তোর জন্য এখনো তো তেমন কাউকেই পাইনি, আর 2টা দিন অপেক্ষা কর। 2 দিনের বেশি কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। আসলে এখানে 2 দিন বলাতে কিছু কারণ আছে, যা আপনারা একটু পরেই জানতে পারবেন। 2 দিন পর ইরার আব্বু যখন কোনো ব্যবস্থা করতে পারেনি, তখন ইরা লুকিয়ে বাসা থেকে বের হয়ে আসে। তবে ওর সাথে কোনো গাড়ি আনেনি, কারণ গাড়ি আনলে তো সবাই জেনে যাবে। এদিকে মোমোকে কল দেয়। মোমোর বাচ্চা, কই তুই? আরে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন তুই? চেঁচাবো না তো কি করবো? তোর জন্মদিনে আসার জন্য আমি বাসা থেকে লুকিয়ে বের হলাম, আর তুই কি না ওখানে শান্তিতে কেক কাটছিস? আরে আমি কেক কই কাটতেছি, আমি তো এখনো মেকআপ করতেছি। তোকে না বলেছি আমি এইসব আটা ময়দা একদম মুখে মাখবি না। তুই কি আসলেই মেয়ে? এটা আবার কেমন প্রশ্ন? যেমনই প্রশ্ন হোক না কেন, তুইও মেয়ে আমিও মেয়ে, আমরা মেয়েরা সাজতে ভালোবাসি। তোর মতো কয়টা মেয়ে আছে যে নিজেকে সাজাতে ভালো না বাসি? দেখ, আমি তোদের মতো করে সাজতে ভালো লাগে না আমার। তুই তো এমনিতে অনেক সুন্দর আর কিউট, তোর তো না সাজলেও হয়, আমার তো সাজতে হয়। আচ্ছা শোন, এখন বকবক না করে আমার জন্য গাড়ি পাঠা তাড়াতাড়ি করে। আমি এই রাতে হেঁটে হেঁটে তো পারবো না আসতে। কোন জায়গায় আছিস তুই? আমি এই তো বাড়ির পিছনে যে পার্কটা আছে, আমি ওখানে আছি। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 20 মিনিটের মধ্যে তোর কাছে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর, বেশিক্ষণ আমি এখানে একা দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। এদিকে ওরা কথা শেষ করে নেয়, এরা তো অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ওদের মধ্যে যত কথা হয়েছে তা অন্য আরেকজন শুনে ফেলেছে। এখন হয়তো ভাবছেন কিভাবে শুনলো। আসলে ইরার কল অন্য কেউ হ্যাক করে নেয়। এতে করে ইরা কার কার সাথে কথা বলে তা খুব সহজে ওরা জানতে পারে। কিন্তু ইরার ফোন যে হ্যাক করা তা ইরা নিজেও জানে না। এদিকে 15 মিনিট হতেই ইরার সামনে একটা গাড়ি এসে থামে। ইরা গাড়ির দরজা খুলতে খুলতে বলে, এতক্ষণ লাগে আসতে? আমি সে কখন থেকে অপেক্ষা করে আছি। ম্যাডাম, রাস্তায় জ্যাম ছিল অনেক। কি, রাত এখন 1টা আর তুমি জ্যাম কোথায় পেলে? যাক, গিয়ে এখন তাড়াতাড়ি চলো। ওকে ম্যাডাম। ওদিকে সকালে অনেক বেলা পর্যন্ত ইরার রুম বন্ধ থাকায় ওর বাবা মা যায় রুমের কাছে। কি ব্যাপার ইরা, দরজা কেন খুলছে না? সেটা তো আমার প্রশ্ন, ও তো এত সকাল পর্যন্ত ঘুমায় না। আমার না ভয় হচ্ছে, তুমি দরজা ভাঙার ব্যবস্থা করো। তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে দরজা খোলার ব্যবস্থা কর। জি স্যার, আমরা এখনই দরজা খোলার ব্যবস্থা করতেছি, আপনারা একটু দূরে দাঁড়ান। এরপর কিছু লোক এসে দরজা ভাঙে, কিন্তু ইরাকে ভেতরে খুঁজে না পেয়ে। ম্যাম, স্যার ম্যাডাম তো ভিতরে নেই।
কি? এরা ভিতরে নেই মানে? বারান্দায় দেখো আছে কিনা। জি স্যার, চেক করতেছি। ওনারা বারান্দায় এসে দেখলো বারান্দার রেলিংয়ে কিছু একটা বাধা আছে। ওটা দেখে ইরার বাবা মাকে ডাকায়। ওনারা এটা দেখে আরো ভয় পেয়ে যায়। ওগো, আমার ইরার কোনো ক্ষতি হবে না তো? আমার তো মনে হচ্ছে ওকে কেউ এখান থেকে তুলে নিয়ে গেছে। ওগো, তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে এনে দাও না। তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে যাও আর দেখো আমার মেয়ের রুমে কে কে এসেছে। তাছাড়া তোমরা এত সিকিউরিটি থাকতে আমার মেয়েকে কেউ একজন এসে কিডন্যাপ করে নিয়ে গেল আর তোমরা কেউ টের পেলে না। স্যার, আমরা আগে সিসিটিভি চেক করে দেখতেছি আসলে কি হয়েছে ওখানে। তাড়াতাড়ি দেখো। ওনারা সিসিটিভি দেখতে থাকে। অন্যদিকে ডেভিল বসে আছে চেয়ারে। তখন ওর কিছু লোক আসে ওর কাছে। বস, কাজ হয়ে গেছে। সত্য বলছিস? হ্যাঁ বস, আমি সত্যি বলছি। এবার ওরা আমাদের কথা শুনতে বাধ্য। আর তাহলে একটা চিঠি পাঠা ওদের কাছে। ওকে বস। ওরা সিসিটিভি দেখতে থাকে। ওখানে দেখে ইরা নিচে বারান্দা দিয়ে পালিয়ে গেছে। এটা দেখে তো ওনারা কিছুটা স্বস্তি পায়, কিন্তু ইরা কোথায় গেছে সেটা এখনো না জানায় ওনারা কিছুটা চিন্তিত। ঠিক তখনই মোমো কল দেয় ইরার মায়ের মোবাইলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মোমো, ইরা কি তোমার বাসায়? কই না তো, ওর তো আসার কথা ছিল। ইনফ্যাক্ট আমি ওর জন্য গাড়িও পাঠিয়েছিলাম। এইদিকে আমার গাড়ির ড্রাইভারের কোনো খোঁজ খবর নেই। সেজন্য বুঝতেছি না কি করব। সেজন্য কল করা আপনাদের। তা ইরা কি বাসায়? ইরা তো এখনো বাসায় ফেরেনি, আবার তোমার ওখানেও যায়নি। আচ্ছা, ড্রাইভার কিছু করেনি তো? না আন্টি, ড্রাইভার তো অনেক ভালো। ইনফ্যাক্ট 7 বছর ধরে আমাদের বাসায় ড্রাইভার। উনি তো ইরাকে নিজের মেয়ের মতো জানে। কি করব বলো, ইরাকে তো খুঁজেই পাচ্ছি না আমরা। আঙ্কেলকে বলুন যেভাবে হোক ইরাকে খুঁজে বের করতে। ওর আব্বু তো তাই করতেছে। এদিকে ইরা পানি পান করে চেঁচিয়ে ওঠে। কেউ কি আমাকে এক গ্লাস পানি দিবে? এদিকে ইরা পানি পানি করে চেঁচিয়ে ওঠে। কিছুক্ষণ পর একটা লোক নাস্তা নিয়ে এসে ইরার পাশে রাখে। এই নে, এইগুলো খেয়ে নে। কি এগুলো? আমি এগুলো খাই না। দেখ, তুই খেলে খা, না খেলে ফেলে দে। এর বেশি কোনো কিছু দেওয়া সম্ভব না। আমি একবার শুধু এখান থেকে বের হতে পারি, তারপরে তোদের সবাইকে বুঝিয়ে দিব আমি কি জিনিস। এখান থেকে পালানোর কথা চিন্তাও করিস না, কারণ এখানে চারিদিকে শুধু পানি আর পানি। তাহলে একটা সিমার থাকলে পালাতে সুবিধা হবে। এখন কি সেটার ব্যবস্থা করব নাকি? করলে তো মন্দ হয় না। দেখো, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেক কিছু দেবো, যেমন ধরো অনেক অনেক ডলার। এই তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি যে তুই যা যা বলবি আমি তা মেনে নিব? দেখ, তোকে যে কারণে আমরা এখানে এনেছি সেটা যতদিন পর্যন্ত পূরণ হবে না ততদিন এই রুমে থেকে তোকে কোথাও যেতে দেব না। এই গাধার বাচ্চা! এই যে, আমি কিন্তু মানুষের বাচ্চা, গাধার বাচ্চা কেন বললেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে মানুষের বাচ্চা। তা আমার বাঁধন না খুলে দিয়ে আমি খাবো কি করে? আমি ওয়াশরুমে যাবো কি করে? ওয়েট, এই রুমে তো কোনো ওয়াশরুমে নেই। তাহলে আমি এই রুমে বন্দি হয়ে থাকলে তো আমার কষ্ট হবে। তার চেয়ে ভালো হবে আমাকে নতুন আরেকটা রুমে নিয়ে চলো, যেখানে সবকিছুর ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আগে খেয়ে নিন, তারপর নিয়ে যাচ্ছি। ইরা খাচ্ছে আর ভাবছে, এটা তো সত্যি একটা গাধা। এখান থেকে মনে হচ্ছে পালাতে সুবিধা হবে, কিন্তু এখন তো চারিদিকে শুধু পানি আর পানি। পালিয়ে যে যাবো তার তো কোনো উপায়ও দেখছি না। আচ্ছা, ওর সাথে কথা বলে দেখি আর কোনো তথ্য জানতে পারি কিনা। অন্যদিকে আকাশ, আবির আর তানু ওরা একসাথেই বসে আছে। কিন্তু ওদের মধ্যে এখনো কেউই জানে না ইরা যে কিডন্যাপ হয়েছে, কারণ ওরা জানে ইরা ওর বান্ধবীর বাসায় গেছে। সেজন্য ওরা তেমন একটা টেনশন নিচ্ছে না। স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? আবার থেমে গেলে কেন? না থাক স্যার, আপনি আবার রাগ করে বসবেন পরে, তখন দেখা যাবে কিছু না কিছু করে বসবেন। যখন সবই জানো তখন কি দরকার অর্ধেক কথা বলার? আসলে হয়েছিল কি? আরে কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। স্যার, ইরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তোমরা? কখন জানতে পারলে? এই তো 10 মিনিট হলো। কি করে হলো এত কিছু? তানু সবটা বলতে থাকে। সবটা শোনার পর তাহলে তো চুপ করে এখন আর থাকার সময় নেই।
যে করে হোক ওকে খুঁজে বের করতে হবে। কিন্তু স্যার, কি করে ওর বাবা একদিন ধরে কোনোভাবে খোঁজ নিতে পারছে না? কিন্তু আমাকে যে খোঁজ নিয়ে দেখতেই হবে। একটা কাজ করি, কাল ওদের বাড়িতে যাব, তারপর বাকিটা দেখা যাবে। সকালবেলা আকাশ এসে ইরাদের বাড়িতে। ভেতরে অনেক সিকিউরিটি আর অনেকের মুখের চিন্তার ছাপ, যা আকাশ ভালো করে বুঝতে পেরেছে কিভাবে তা হলো। সেজন্য ইরার বাবার সাথে দেখা করে কথা বলতে থাকে। দেখো, বর্তমানে আমি বডিগার্ড যে রাখবো তাও পারছি না। কেন, কি হয়েছে স্যার? যার জন্য বডিগার্ড রাখবো তাকেই তো কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি যদি আপনার মেয়েকে খুঁজে বের করে আনতে পারি তাহলে আমাকে কি রাখবেন এখানে? অবশ্যই রাখবো। তুমি যদি আমার মেয়েকে খুঁজে এনে দিতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। তাহলে আমার কিছু তথ্য লাগবে। কি কি তথ্য? এরপর আকাশের কথা মতো ওর যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছে, আর এগুলো নিয়ে চলে আসে আবির আর তানুর সাথে কথা বলার জন্য। তাহলে সবকিছু বুঝতে পারলে তো? সব তো বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমরা ওকে খুঁজে বের করব কি করে? বের করা যাবে। এরার হাতে একটা ঘড়ি আছে, তাকে খেয়াল করেছো? এটা তো সাধারণ ঘড়ির মতো লাগে, মোবাইল কানেক্ট করে চলে, এর বেশি কিছু তো মনে হচ্ছে না। এটা অ্যাপল ওয়াচ, এটার ইএমআই নাম্বার আছে। আমরা যদি এই ঘড়িটার প্যাকেট খুঁজে বের করতে পারি তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। আমি দেখি তাড়াতাড়ি করে ওদের বাসায় যাই, তারপর যা যা দরকার তার ব্যবস্থা করে আসি। তোমরা এখন আপাতত তোমাদের কাজে যাও। তোমরা দুজন সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে নাও ওখানে, তাহলেই হবে। কি বলেন স্যার, সিকিউরিটি গার্ডের চাকরি নেব? এতে কি আমরা তথ্য বের করতে পারবো? পারবে। আর না হয় তোমরা ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। স্যার, ওই বয়সে আমি পড়বো। পড়বে। এতে করে তোমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে, তারপর ওদের বাসায় যাওয়া আসায়। স্যার, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এবার তাহলে শুধু দেখেন কি কি করি আমরা। আপনি এখন আপনার কাজটা করুন, আমি আর আবির আপাতত ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র রেডি করতেছি। তাহলে তাই করো, আমি গেলাম। আর হ্যাঁ, আমাকে ফোন টোন দেবে না। এ কথা বলে ওখান থেকে বেরিয়ে পড়ে আর ইরার বাসায় এসে আর ওয়াচের প্যাকেটটা বের করে ওখান থেকে ইএমআই নাম্বার সংগ্রহ করে নেয়। এরপর ও রাস্তায় এসে ম্যাপের মধ্যে দেখতে থাকে সবকিছু, কিন্তু লোকেশন দেখাচ্ছে একটা দ্বীপের মাঝখানে। সেজন্য লোকেশন মোবাইলে সেভ করে নেয় আর ওই জায়গায় যাওয়ার জন্য সবকিছু নিয়ে সাথে করে নেয়। একটু পরে ওই দ্বীপের কাছে আসে, এরপর একটা নৌকা করে চলে আসে ওখানে। কিন্তু আশ্চর্যের কথা হলো ওখানকার চারিদিকে কোনো লোকজন খুঁজে পাচ্ছে না, সেজন্য কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এখানে কোনো লোক নেই কেন? বাকিরা কোথায়? ওরা কি কোনোভাবে আমার আসার খবর কি জেনে গেল নাকি? আচ্ছা, যাই হোক, আমাকে খুব সাবধানে থাকতে হবে। যে করে হোক আমাকে এখান থেকে ওই মেয়েটাকে নিয়ে বের হতে হবে। কিন্তু আমাকে আবার দেখলে চিনে ফেলবে না তো? আরে, আমি কি ভাবছি, আমাকে চিনবে কি করে? আর আচ্ছা, এখন ভাবার সময় নেই, আমাকে এখন সামনে এগোতে হবে। এই, তুই আমার জন্য এগুলোর ব্যবস্থা কি করেছিস? দেখুন, এখানে তেমন কিছুর ব্যবস্থা নেই। কি? এখন তাহলে আমি গোসল করবো কি করে? যতদিন আমাদের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত হবে না। কি কাজ আমাকে বলো, আমি আমার বাবার সাথে কথা বলে নিচ্ছি, তারপরে তোমার যা যা লাগবে সবকিছু আমি ব্যবস্থা করে দেবো। দেখো, আমি বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না, বুঝলে? ওহ, তুমি কেন বোকা হতে যাবে? এই যে আমি মোবাইল দিলে আপনি কল দিবেন, আর ওনারা এই জায়গা জেনে যাক, তারপর আমাকে মেরে ফেলুক। আরে, কেউ তোমাকে মারবে না, এই নিয়ে কোনো টেনশন করো না তুমি। সত্যি বলছেন তো? সত্যি বলছি, কথা দিলাম। তুমি আমার সুযোগ সুবিধার ব্যবস্থা করলে আমি তোমার ক্ষতি হতে দেব না। সত্যি? তাহলে এখানে বাইরে সমুদ্রে গোসল করতে হবে। তবে আপনার তো জামা নেই, পরবেন কি গোসল শেষে? কথাটা তো ঠিকই বলেছো। আচ্ছা, এখানে খুঁজে দেখো তো শরীর ঢাকার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা। ওরা দুজনেই পুরনো কিছু কাপড় খুঁজে পায়। পাওয়ার পর ওরা দুজনে যখন বাইরে আসে তখনই ওরা আকাশের সামনে এসে পড়ে। আকাশকে দেখে এরা তো ভয় পায়, সাথে ওই লোকটাও। কি ব্যাপার, কে? এই যে আপনি কে, এখানে এলেন কি করে? এদিকে আকাশ বন্দুক বের করাতে লোকটা আর ইরা ভয় পেয়ে যায়, আর লোকটা ইরার পেছনে এসে লুকায়। আরে আরে, আপনি আমার পেছনে কেন লুকাচ্ছেন? দেখছেন না ওনার হাতে বন্দুক, আমাকে তো মেরে ফেলবে।
তোকে মারলে আমাকে জীবিত রাখবে নাকি? এদিকে ওদের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের কথা শুনে যা বুঝার বুঝে গিয়েছে। আমি তোমাদের কাউকে মারবো না, আমি তোমাদের এখান থেকে নিতে এসেছি তোমার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছে তো? সত্যি বলছি। যাক, তাহলে তো বেঁচে গেলাম। কিন্তু আমাকে তো মেরে ফেলবে। আরে মারবে না তোমাকে। কি? ও তোমাকে কিডন্যাপ করে এনেছে আর বলতেছো ওকে না মারার জন্য? ও তো সত্যিকারের কিডন্যাপার না। আচ্ছা যাকে, ওকে মারতে হবে না, ওকেও আমাদের সাথে নিয়ে চলেন। আচ্ছা আমি যে এখানে সেটা তুমি জানো কি করে? আচ্ছা আমার আব্বু কি তোমাকে পাঠিয়েছে নাকি? তুমি আবার এখান থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবেন না তো? আচ্ছা আমি আপনার বাবাকে কল দিচ্ছি, ওনার সাথে কথা বলে নিন। আচ্ছা তা লাগবে না। এখন আমরা এখান থেকে যাবো কি করে? আমি যেভাবে এসেছি ঠিক সেভাবে। মানেটা কি? মানে করলে এখানে মেরে ফেলে চলে যাব, আর আপনার বাবাকে বলবো আপনি আগেই মারা গেছেন। এই না না না, আমি কোনো কিছু জিজ্ঞেস করবো না, শুধু আমাকে মারবেন না। তাহলে আমার পেছনে পেছনে আসুন। আর ওই তুইও আয়, বাকি কথা টিমারে উঠে কথা হবে। ওরা স্টিমারে উঠে যায়। কিছুটা সামনে যাওয়ার পর আকাশ, ইরা আর ওই লোকটা কথা বলতে থাকে। ইরা কিভাবে কিডন্যাপ হলো তা নিয়ে বলতে থাকে, কিন্তু ইরার কথা শুনে আকাশের মনে হচ্ছে এই লোকটার কোনো সম্পর্ক নেই এটার সাথে, সেই জন্য। আচ্ছা তোমাকে এখানে ওর দেখাশোনা করার জন্য বলেছে? হ্যাঁ স্যার, এর জন্য আমাকে $10,000 দিবে বলছে, তাও তো 3 দিনের জন্য। সেজন্য আমি রাজি হয়ে গেলাম। ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করে কিভাবে? বুঝতে পেরেছি। আর মিস ইরা, এভাবে হুটহাট করে আর কখন আপনি বাসা থেকে বের হতে পারবেন না। মানেটা কি? আমি বের না হলে আর কি হবে শুনি? এবারে শিক্ষাও কি আপনার শেখা হয়নি? সে যাই হোক, আমাকে এই ব্যাপারে বলার আপনি কে? আমি তোমার হবু স্বামী। কি? আমার বাবা মা কিছু না জানি এটা কি করে করতে পারে? সত্যি ভাই, এভাবে নিজের বউকে বাঁচাতে আপনি এত কিছু করলেন? এটা কিসের স্বামী? আমি তো ওকে কখনো স্বামী হিসেবে মানবই না। কেন ম্যাডাম? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। কে সে ব্যক্তি? নাম কি তার? তার কোনো পরিচয় আমি জানি না, আর না তার নাম জানি, আর না ওকে কখনো দেখেছি। এটা আবার কেমন কথা? এভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? যাই, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। এখন সত্যি করে বলেন তো আপনি কে? আমি আপনার নতুন বডিগার্ড। কি বডিগার্ড? তা আবার আমার? কবে থেকে? আজকে থেকে। এই যে এখন কথা বাড়িয়ে কাজ নেই, চলুন আমরা এবার বাসার দিকে যাই। আর তোকে ছেড়ে দিলাম, এরপর থেকে এরকম কোনো কিছুতেই তোকে যেন কোথাও না পাই, পেলে কিন্তু আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে ভাই। লোকটা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ওকে দেখার পর ওর বাবা মা তো অনেক খুশি, ইরার মা তো ওকে নিয়ে ওর রুমে নিয়ে যায়। এদিকে সত্যি আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা নেই আমার কাছে। আজকে থেকে তুমি আমার মেয়ের পাশেই থাকবে, ও যেখানে যাবে তুমিও সেখানেই থাকবে। তবে সাধারণভাবে থাকলেই হবে, বডিগার্ডের মতো পোশাক তোমার না পরলেই হবে। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তুমি তাহলে যাও, কালকে থেকে চলে আসিও সময় করে। আর তোমাকে মাসে আমি $15,000 করে দিব। ধন্যবাদ স্যার। এই বলে ওখান থেকে চলে আসে। এদিকে আজকের ঘটনা আর ওই দিনের মিল করতে থাকে সে। কি ব্যাপার, এই ছেলেটা আর এই ছেলেটাকে দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে না? আমিও না কি কি সব ভাবতেছি। ওই ছেলে তো বড় লোকই একটা ভাব, কিন্তু এটা তো তেমন কিছুই ছিল না। আচ্ছা দেখি, বড় লোক আর ছোট লোক দিয়ে কাছে, ছেলেটা ভালো হলেই আমার কাছে মেইন কথা। অন্যদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমাদের একটা কথা বলা ছিল। কি কথা? কি কথা? তাড়াতাড়ি বল। তুই কি ব্যবসা দেখাশোনা করবি নাকি? উফ, আগে আমার কথা তো শুনবে। আমি এখন কোনো ব্যবসায় ঢুকবো না, আমি এখন অন্য একটা দেশে যাব, ওইখানে কয়েক মাস থাকবো। সে কি, তুই কয়েকদিন আগে এলি আবার এখন চলে যাবি? এটা কেমন কথা আকাশ? আমি আর তোর বাবা কত কিছু ভেবে রেখেছি, তোকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তোর জন্য একটা মেয়ে দেখব, আর সেই মেয়ের সাথে তোর বিয়ে দেব। মেয়েটা গরিব হলেও সমস্যা নেই, কিন্তু মেয়েটার মুখে মায়া ভরা থাকতে হবে। এখন থেকে তুমি এত কিছু ভেবে রেখেছো? আচ্ছা যাক গে, 2 মাসের মতোই তো ব্যাপার, এরপর আমি ব্যবসায় বসে যাব। মনে থাকবে তো? আবার দেখিস তখন যেন মন আবার অন্যদিকে যেন ঘুরে না যায়। না আব্বু, তেমন কিছু হবে না। আমি তাহলে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি।
অন্যদিকে আবির ও তানু ওদের সবকিছু রেডি করে ফেলে। একদিন পর আকাশ ইরাদের বাড়ি এসে হাজির হয়। এ কি আকাশ, তুমি চলে এসেছো? জি স্যার। ম্যাডাম কোথায়? আমি কি এখানে অপেক্ষা করব নাকি ওনার কাছে যাবো? ইরার কাছে যাও। ইরা কোথায় যেতে চাই ওকে জিজ্ঞেস করে নাও। ও কোথায় যাবে তারপর ওর সাথে ওইদিকে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে ইরা রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা খোলা ছিল বলেই সরাসরি রুমে ঢুকে যায়। ওখানে একটা চেয়ার ছিল, তাই ওই চেয়ারেই বসে পড়ে। ইরা তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে পড়ে, কিন্তু আকাশ যে রুমে আছে তা ইরা একবারও খেয়াল করেনি। সেজন্য ইরা টাওয়াল পরে কিছুক্ষণ ডান্স করতে থাকে। ডান্স করতে করতে কখন যে টাওয়াল খুলে ড্রেস পরে নিয়েছে ইরা তা খেয়ালও করেনি। এদিকে আকাশ তো হা করে তাকিয়ে আছে ইরার দিকে, যেন চোখের পলকেই পড়ছে না। আর পড়বে না কেন? এমন দৃশ্য কেউ দেখা কি মিস করবে নাকি? আপনারাই বলুন। যদি কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই বলবেন। এদিকে ইরার দিকে তাকিয়ে আকাশ তো স্তব্ধ হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রুমের কলিং বেল বাজাতে ইরা দরজা খুলতে গেলে আকাশ দৌড়ে এসে ইরাকে বাধা দিয়ে ওরা দুজনেই বিছানার উপর পড়ে যায়। আকাশকে এমন ভাবে দেখে ইরা তো আরো বেশি বিচলিত হয়। এ কি, আপনি আমার রুমে কেন? তাও আবার আমার উপরে শুয়ে আছেন? উঠুন বলছি, দরজা খুলতে হবে। আমি যে আপনার বডিগার্ড, তাকে ভুলে গেছেন? তাহলে বডিগার্ডের মতো না থেকে জামাইয়ের মতো গায়ের উপরে শুয়ে আছেন কেন? আর আমাকে এইভাবে বিছানায় আনার কারণটা কি? একবার নিজের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমি যথেষ্ট সুন্দরী, এটা বলার কি আছে? কতটা সুন্দরী সেটা তো তিল দেখেই বোঝা যাচ্ছে। ইরা তিলের কথা শুনতেই নিজের শরীরের দিকে তাকায়। তখনই এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। আর এমন চিৎকার করাতে বাকি সবাই ইরার রুমের দিকে আসতে থাকে আর দরজায় নক করতে থাকে। অন্য কোনো উপায় না পেয়ে টাওয়াল এনে ইরাকে পরিয়ে দেয় নিজ হাতে আকাশ। ইরা আরো বেশি অবাক হয় এতে। এরপর দরজা খুলে দেয়। দরজা খুলে দিলে এক এক করে ইরার বাবা মা আসে রুমে। কি হয়েছে ইরা, তুই এভাবে চিৎকার কেন করলি? আসলে ম্যাডাম আমাকে দেখে আর তেলাপোকা দেখে এরকম চিৎকার দিল। ইরা, তুই কি এখনো বাচ্চা আছিস বলতো যে তেলেপোকা দেখে ভয় পেতে হবে? আকাশ, তুমি ওর রুমে কেন? স্যার, আপনি তো ওনার রুমে আমাকে অপেক্ষা করতে বললেন। ও হ্যাঁ, আচ্ছা তুমি থাকো। আর ইরা, তুই তো ভার্সিটিতে যাবি, সাথে করে আকাশকেও নিয়ে যা। ঠিক আছে আব্বু। এদিকে ইরার বাবা মা চলে যায় রুম থেকে। সেজন্য আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় ইরা আর আকাশের পেটের উপর বসে। এই, তোকে আব্বু বলেছে বলে তুই আমার রুমে এসে ঢুকে যাবি? আমি কি করব? স্যারই তো বললেন। যখন টাওয়াল নিচে পড়েছিল তখন কেন বলেনি? হ্যাঁ, ও বুঝেছি, এসব দেখতে ভালো লাগে তাই না? এইসব না ম্যাডাম, আপনাকে দেখে ভালো লাগলো। তাছাড়া এই প্রথম কোনো মেয়েকে দেখেছি তো, সেই জন্য মুখ দিয়ে কথা বের হয়নি। সত্যি বলছি। আচ্ছা, তুই কিছু দেখিস নি তো? বিশ্বাস করুন, আমি ওই 5টা তিল একদম দেখিনি। কি? তুই যেখানে তিলগুলো দেখেছিস সেখানে আর কোনো কিছু দেখার বাকি ছিল কি? এখন আমার কি সর্বনাশ হলো! এখন আমার বিয়েও হবে না। কি করবে বিয়ে আমাকে? কেন ম্যাডাম, দরকার হলে আমি বিয়ে করব। তুই কি ফাজলাম করছিস আমার সাথে? ফাজলামও কেন করব? তবে আপনার তিলগুলোর জন্য আপনাকে। কথাটা বলার আগে আকাশের মুখ চেপে ধরে, অথচ আকাশ শুধু তাকিয়ে আছে ইরার দিকে। চুপ, একদম চুপ করে থাকবি। এই কথা যেন বাইরে না যায়, মনে থাকে যেন। তার জন্য আমায় কিছু দিতে হবে। কত ডলার লাগবে তা বল। তাও এই কথাগুলো আমার বান্ধবীরা যেন না জানে। ওরা কি করে জানবে? আমার সাথে তো ওদের কথা হবে না। তুই যখন আমার সাথে ভার্সিটিতে যাবি তখন তো দেখা যাবে ওদের সাথে। এটা তো আগে ভেবে দেখিনি। এখন বল, তোর কত ডলার লাগবে? আমার তো ডলার লাগবে না। তাহলে কি লাগবে তোর? যা চাইবি আমি তাই দিতে রাজি আছি, তবুও কাউকে বলিস না। সত্যি বলছেন তো? যা চাইবো তাই দেবেন? দিব। এবার বল কি লাগবে তোর? আমার চাই প্রতিদিন একটা করে চুমো দেবেন, এর বেশি কিছু আমি চাই না। এরা তো অনেক অবাক হয় আকাশের কথায়। কি? এটা কি মগের মূলক নাকি যে চাইলেই আর দিয়ে দেবো আমি? তাহলে দেবেন না, তাই তো? কখনোই না। তুমি আমার বডিগার্ড হও, আমি বডিগার্ডকে কিভাবে চুমু দিব? শুধু বডিগার্ড বলে কি চুমু দিতে চাইছেন না? ব্যাপারটা তা না। তাছাড়া তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে তাহলে একটা কথা ছিল, বাকিটা তো বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি যখন তোমার সাথে থাকবো কারোর সামনে আমাকে বডিগার্ড বলে পরিচয় করে দিতে পারবে না, এবং কি আমাকে কোনো কিছুতেই হুকুম করতে পারবে না। ঠিক বুঝি নাই। কোন কথাটা? এই যে হুকুম করার ব্যাপারটা,
আর বডিগার্ড না পরিচয় দিলে তাহলে কোনো পরিচয় দিব? হুকুম বলতে বাজে ব্যবহার এইগুলো আর কি। বডিগার্ড পরিচয় না দিয়ে বলবেন আপনার বয়ফ্রেন্ড। মাথা কি ঠিক আছে আপনার? ঠিকই আছে, আমি যা বলছি তা বলবেন, নাকি আমি এই ঘটনাগুলো? ঠিক আছে ঠিক আছে, বাজে ব্যবহার করবো না, আর আপনি যা বলবেন তাই হবে। তো এই কথাগুলো কাউকে বলিয়েন না। এখন তাহলে রেডি হয়ে বেরিয়ে নিচে আসুন, খাবার শেষ হলে তারপর ভার্সিটিতে যাব। এবার যান এখান থেকে। এতক্ষণ তখন তো সবই দেখলেন, এখন কি আমি জামা পরবো সেটাও কি দেখতে থাকবেন নাকি? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, যান এবার। এদিকে নিচে এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ইরা নিচে নামে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। এদিকে ইরার বাবা মা যে কথা বলছে আকাশ তার তা খেয়ালই নেই। ইরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে, আর পাশে আকাশ বসে আছে। কিন্তু সাথে কিছু বডিগার্ড আসতে চাইলে ওদের না করে দেয়। কেন না করেছে সেটা হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকে বুঝতেও পারেন নাই। যারা বুঝেন নাই তারা পড়তে থাকেন, আর যারা বুঝতে পেরেছেন তারাও বাকিটা শিওর হয়ে নিন। এদিকে ভার্সিটিতে ওরা প্রবেশ করতেই অন্যদিকে বাকিরা তাকিয়ে আছে, আর অনেকের আগে ফেটে যাচ্ছে। এদিকে গাড়ি থেকে বের হয়ে দুজনেই নামে। আমি এখন ক্লাসে যাব, তুমি বাইরে থাকবে। কেন? ভেতরে থাকলে সমস্যা কি? আরে গাধা, এখানে সবাই ছাত্রছাত্রী, তুমি ভিতরে এসে কি ঘোড়ার ঘাস কাটবে? ঘোড়া কি আমাকে বললেন? এত কথা বলতে পারবো না, আমি ক্লাসে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। ঠিক আছে। এরা ক্লাসে যাওয়ার পর আকাশ আবির আর তনুকে ডেকে আনে। কি ব্যাপার স্যার, ডেকেছেন আমাকে? তোমরা দুজন এখন এরার সাথে বন্ধুত্ব করবে, আর এমন বন্ধুত্ব করবে যেন এরা তোমাদের ওর বাসায় পর্যন্ত যেন নিয়ে যায়। চিন্তা করবেন না, আমরা ওর সাথে ভালোভাবে বন্ধুত্ব করব, আর বাসায় পর্যন্ত যাব আমরা, চিন্তা করবেন না। যা যা বলেছি তা কি মনে আছে? সব মনে আছে। ওরা ওদের মতো কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ইউনিভার্সিটিতে কিছু গাড়ি ঢুকে। ওদের বেশিরভাগ গাড়ি কালো রঙের। গাড়ি থেকে একে একে অনেক লোক নামতে থাকে। ওরা নেমে একটা লোককে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। বডিগার্ডের জন্য ওই লোকটাকে ঠিক মতো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর ওই লোকটার মুখটা চিনে দেখে ফেলে। আরে এই লোকটা তো সেই লোকটা যে কিনা ওদিন। তাহলে কেউ আজকেও কিছু একটা ঘটনার জন্য এসেছে, নাকি অন্য ধান্দা? আচ্ছা, আমি বরং তাকিয়ে দেখতে থাকি, দেখি ওদের মতি গতি কিরকম, তারপর না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। যে ভাবা সেই কাজ। ওরা ওদের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কিছুই করছে না ঠিক মতো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। একটু পরে ইরার ক্লাস শেষ হয়ে যায়। ইরা যখন ক্লাস থেকে বের হয় তখনই ওই ছেলেটা ইরার কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এত লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আপনি আমার জন্য অপেক্ষা করেন আর যাই করেন, তা আমাকে কেন বলতেছেন তাই তো বুঝি না। আমি তো আপনাকে তেমন একটা চিনিও না। কি বলো ইরা, তুমি আমাকে চেনো না? না, চিনি না। এভাবে প্রায় সময় এসে পথ আটকে দাঁড়ান। কোনো কিছু বললে আপনার বডিগার্ড গুলো এরকম খেপে যায়, সেগুলো কিছু বলতেও পারি না। এরপর থেকে এরকম ভাবে আমার সামনে আর আসবে না, আমি বলে দিচ্ছি। আসলে কি করবে শুনি? তাছাড়া আমি কি তোমার বডিগার্ড বা তোমার বাবাকে ভয় করি নাকি? ভয় না থাকলেও করতে হবে। তুমি নিশ্চয়ই ভুলে গেছো আমার বাবার পরিচয়। যদি মনে থাকতো তাহলে এরকম সাহস হতো না। ও তাই নাকি? আমি চাইলে অনেক কিছু করতে পারি যা তুমি পারবে না। ও তাই নাকি? একা পেলে ধমক দিচ্ছ নাকি? তার মানে তুমি আজকে একা, এটা আগে বলবে না? বলে কি করতি? এতক্ষণ বক বক না করে তো তোকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক কিছু করতাম তোর সাথে। তাহলে আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া তোমার বাবার কোনো উপায় থাকতো না। ছি ছি ছি, তোর কি মনে হয় তুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি? আমার পাশে 10 জন আছে, তোকে নিয়ে যেতে আমার বাম হাতের কাজ। এখন তুই নিজের ইচ্ছেতে যাবি নাকি তোকে জোর করে নিয়ে যাব? সাহস থাকলে নিয়ে যা এখান থেকে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ওকে নিয়ে আয়, আজকে রাতের বিছানা ওকে দিয়েই গরম করব। এদিকে আকাশ তখন ইরার কাছে ছিল না। মাঠে তাকিয়ে দেখে ইরার দিকে কয়েকটা ছেলে আসছে, সেজন্য ওখান থেকে দৌড়ে ইরা সামনে আসে। ছেলেগুলো আকাশকে দেখে ভয় না পেলেও অভি অনেক ভয় পেয়েছে, কেননা এই মুখটা অভির খুব ভালো করেই চেনা। তার কারণ আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। অভি কিছু বলার আগে কে বা কারা দূর থেকে গুলি করে। অভিরও 3 জন বডিগার্ডকে মেরে ফেলে। এতে বাকিরা চারদিকে তাকায়, বাকিদের হাতে পায়ে গুলি করা হয়। যা দেখে এরা তো ভয় পায়, সাথে অভি আরো বেশি ভয় পেয়ে যায়। কেননা এমন পরিস্থিতিতে অভি আরো একবার পড়েছে। তখন তো জানে বেঁচে ছিল, কিন্তু এবার বাঁচবে কিনা বুঝতে পারছে না বেচারা।
আকাশ, ওকে যেতে দিও না। ও এতক্ষণ ধরে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যা আমাকে লজ্জা লাগছে আমার এখন। বিশ্বাস করেন, আমি জানতাম না ম্যাডাম আপনার কেউ হয়। তোকে একটা শর্তে মাফ করব, আগে এরার কাছে মাপ চেয়ে নে। যদি এরা তোকে মাফ করে তাহলে তোকে মাফ করে দিব। অভি তাড়াতাড়ি করে ইরার পায়ের নিচে এসে পড়ে আর অনেক ভয়ে চোখে ইরার কাছে মাপ চাইতে থাকে। প্লিজ এরা, আমাকে মাফ করে দাও, নয়তো ও আমাকে মেরে ফেলবে। এদিকে অভি তো কান্নাকাটি করে মাপ চাইতেই থাকে, অন্যদিকে আকাশ আর অভি দুজনেই তাকিয়ে আছে ইরার দিকে। ইরা কি বলে তা শোনার জন্য। তোকে মাফ করবো একটা শর্তে। কি শর্ত? আমি নিজের জীবন বাঁচাতে যে কোনো শর্তের রাজি আছি। আমার এবং এই ভার্সিটিতে থাকা যতগুলো মেয়ের সাথে এতদিন তুই খারাপ ব্যবহার করেছিস, ওদের সবার জুতো এক এক করে মুখে নিয়ে এখানে এনে রাখবি। এবার ওদের পায়ে পরিয়ে দিবি। ঠিক আছে, আমি তাই করব। অভি ওর কাজে লেগে যায়, অন্যদিকে বাকিরা শুধু তাকিয়ে হাসে, কারণ এতদিন যারা ওর ভয়ে কিছু বলতে পারতো না, আজকে তারাই ওকে এভাবে দেখে হাসছে। এটাই তো স্বাভাবিক। এদিকে অভির বাবা চলে আসে ওখানে এসে অভির এমন কাণ্ড দেখে উনি দৌড়ে অভিকে বুকে জড়িয়ে নেয়। অভি, কি হয়েছে তোর? অভি, তুই কেন এসব করতেছিস? বাবা, আমাকে বাঁচাও ওর হাত থেকে, নয়তো ও আমাকে মেরে ফেলবে। কার এত বড় সাহস যে আমার ছেলের এমন অবস্থা করেছে? আমি করেছি এমন অবস্থা? কেন, কি করবি তুই? তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আমার সামনে দাঁড়িয়ে মাফিয়া থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত কথা বলার সাহস পায় না, সেখানে তুই আমার সাথে কথা বলছিস। তুই জানিস আমার একটা ইশারায় তোর শরীরে টুকরো টুকরো করে ফেলতে পারবো। ও তাই নাকি? দেখি তোর কত ক্ষমতা। এই, ওর শরীর টুকরো টুকরো করে ফেল। ডেভিলের লোক মারতে আসবে তখনই ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে আকাশকে ধরে ফেলে। কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে না ধরে আকাশকে কেন ধরছেন? দেখতে পাচ্ছেন না এতগুলো লোককে মেরেছে, সেখানে ওকে ছেড়ে দিব কি নাকি? তাছাড়া তুমি কে? আমাদের এত প্রশ্ন কেন করছো? আমি কে সেটা না হয় একটু পরেই জানতে পারবেন। ওরা আমাকে মারতে এসেছে আর ও আমাকে বাঁচিয়েছিল, তাহলে এখানে দোষের কি আছে? দোষ তো আছে, সেজন্য নিয়ে যাচ্ছি, আর বেশি বকবক করলে তোমাকেও নিয়ে যাব। আপনি জানেন আমি কে? তুই কে সেটা আমি জানার প্রয়োজন মনে করি না। এই, একে নিয়ে চল। ওরা তো আকাশকে নিয়ে চলে যায়। অভি আর ওর বাবাও চলে যায়। এদিকে ইরা ওর বাবাকে কল দেয়। উনি খোঁজ নিয়ে জানতে পারে যারা এসেছিল তারা নকল পুলিশ ছিল। এটা শুনে ইরা, তানু ও আবির ওরা আরো বেশি ঘাবড়ে যায়, কারণ আসল পুলিশ হলে তো ওরা আকাশকে ছেড়ে দিত। কিন্তু এখন কি করবে কিছুই ওরা ভেবে পাচ্ছে না। এদিকে ইরা তো বাসায় চলে আসে। অন্যদিকে আব্বু এখন কি হবে? তুই চিন্তা করিস না, আমি যে করে হোক ওকে খুঁজে বের করব। আর ডেভিল নাকি তোর উপরে হামলা করেছিল? হ্যাঁ আব্বু, সাথে ওর ছেলেও ছিল। ওদের তো একটা ব্যবস্থা করতে হবে এবার। আচ্ছা, আমি আকাশকে যত তাড়াতাড়ি পারি বের করতেছি। এদিকে একটা রুমে এসে আকাশকে রাখা হয়, তাও অজ্ঞান করে। অন্যদিকে আকাশের বাবা মা এখনো এই ব্যাপারে কোনো কিছুই জানে না। ওনাদের জানালে এতক্ষণে ইরা আর ওর পরিবারকে শেষ করে দিতে আকাশের বাবা মার 1 ঘন্টাও লাগবে না সময়। এদিকে ডেভিল কল করে ইরার বাবাকে বলে, তোকে যা বলেছি তাই কি শুধুই শুনবি না? ডেভিল, ভুলে যাস না আমি চাইলে তোর কি হাল করতে পারি। সেটা তুই পারবি না। কেন পারবো না? তুই কি আমার ক্ষমতার কথা ভুলে গেছিস? তুই কি সে ভিডিও কথা ভুলে গেছিস? কোন ভিডিও? তুই কিভাবে মন্ত্রী হয়েছিস আর বাকি যে কাজ করেছিলি সব কিছুই ভিডিও আমার কাছে আছে। মিথ্যা বলবি না, ওই সব কিছু তোর কোনোভাবে জানা সম্ভব না। জানি তুই বিশ্বাস করবি না, সেজন্য তোর কাছে একটা ভিডিও পাঠিয়েছি। ওই ভিডিওটা দেখে আগে তারপর যা বলার বলিস। ভিডিও দেখে ইরার বাবার তো অবস্থা খারাপ। আসলে ইরার বাবার অনেক কুকর্মের ভিডিও আছে এখানে, যা দেখার পর ওনার অবস্থাই খারাপ হয়ে যায়। কি চাস তুই? বেশি কিছু না, ওই ছেলেটাকে খোঁজা অফ করে দে আর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দে। এর বেশি কিছু আমি চাইবো না। তোর সাহস তো কম না, তুই কি না আমার মেয়ের সাথে তোর ওই কুলাঙ্গার ছেলের বিয়ে দিতে চাইছিস? ভেবে দেখ, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে তোর এই খবর বাইরে আর যাবে না। এখন ভেবে দেখ কি করবি তুই।
আচ্ছা, আমি আমার মেয়ের সাথে কথা বলে জানাচ্ছি। ওকে, আমি তোকে সময় দিলাম, তুই তাহলে ভেবে আমাকে জানা। আর ওই ছেলেকে খোঁজা এখন অফ করে দে। ঠিক আছে, তাই হবে। এদিকে ইরা ওর বাবাকে জানায়। উনি এ নিয়ে আর কিছু বলতে চায় না। এই জন্য ইরা তেমন কিছু না ভেবে আবিরা তানুকে জানায়। ইরা, কি বলো? তোমার বাবা এভাবে হাত গুটিয়ে কেন নিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কেন এরকম করলো। তনু, আমার মনে হয় আকাশ আমাদের যে কাজে বলেছে ওটা সত্যি। কোন কথাটা আর কিসের কাজ? পরে বলবো, এখন তুমি চিন্তা করো না। আমি আর তনু যত তাড়াতাড়ি পারি আকাশকে খুঁজে বের করব। তুমি চিন্তা করো না। তুমি আপাতত তোমার বাবাকে কিছু বলো না। আমি আর তনু কালকে আসবো তোমার বাসায়, তখন বাকি কথা হবে। তুমি শুধু এটার খেয়াল রেখো, কোনোভাবে তোমাদের বাসায় ডলার নিয়ে কেউ যেন না আসতে পারে। ঠিক আছে, কিন্তু ডলার নিয়ে আসবে কেন? সব বলবো অন্য একদিন। তবে একটা কথা তোমাকে বলি, তোমার বাবাকে যতটা ভালো মানুষ ভাবছো, আসলে উনি কিন্তু ততটা ভালো না। উনি নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও ভাববে না। দেখো, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বাবার নামে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি তাহলে আকাশকে খুঁজছি। এদিকে ওরা আকাশকে খুঁজতে ব্যস্ত। অন্যদিকে একটা অন্ধকার রুমে আকাশ নিজেকে দেখে রুমের দরজা আটকানো, বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে। সেজন্য ওদের ডেকে দরজা খুলতে বললে ওরা যে তা করবে না সেটা খুব ভালো করেই জানে। ওখানে বসে থেকে নিজের কাছে কি কি আছে তা দেখার চেষ্টা করে, কিন্তু নিজের কাছে তো মোবাইলও নেই। সেজন্য ভালোভাবে দেখতে থাকে, কিন্তু পরে কোনোভাবে একটা ডিভাইস খুঁজে পায়। ওই ডিভাইস দিয়েই আবিরা তানুর কাছে লোকেশন পাঠায়। লোকেশন পেয়ে ওরা সবকিছু নিয়ে যেতে থাকে ওই জায়গায়। অন্যদিকে পরের দিন। আচ্ছা, অভিকে তোর কেমন লাগে? কোন অভি বাবা? যার সাথে আমার ভার্সিটিতে প্রায় সময় দেখা হয় সেই ছেলেটা কি? হ্যাঁ, আমি সে ছেলের কথা বলতেছি। তুমি জানো ওই ছেলেটা কত খারাপ? দৈনিক মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এক এক রাতে এক একটা মেয়েকে নিয়ে। ছি ছি, ওর ব্যাপারে কথা বলতেই আমার ঘৃণা আসতেছে। আর তুমি কিনা সেই ছেলের সাথে আমাকে বলতেছো? আরে রাগ করছিস কেন? আমি তো এমনিতে বললাম। তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে আমি যে ওর মতো খারাপ ছেলের সাথে দিব এটা তুই ভাবলি কি করে? তাহলে ওই ছেলের কথা আমাকে কেন বলছো? আরে এমনিতে বলছিলাম আমি। আচ্ছা, তোকে আর বডিগার্ড নিয়ে বের হতে হবে না। কি বলছো তুমি বাবু? তাহলে তো ওই ছেলে আর ওর বাবা তো আমাকে এমনিতেই মেরে ফেলতে চায়, দেখলে না তুমি? এখন আর সেই রকম কোনো কিছু লাগবে না। তুই এখন তাহলে ভার্সিটিতে যা। এরা ভার্সিটিতে না গিয়ে তানুর সাথে যোগাযোগ করে। তানু জানায় আকাশ কোন জায়গায় আছে তা ওরা জানতে পেরেছে। এদিকে কোনো কিছু না ভেবে ওরাও নিজেদের মতো চলে যায়। ওদিকে ইরার বাবা ডেভিলকে কল দেয়, সবটা বলে। সবটা শোনার পরে, আমি এত কিছু জানি না। তোর মেয়ে যদি আমার ছেলের বউ না হয়, তাহলে তোকে তো আমি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা শোন, এখন আমি আমার মেয়ের সাথে এই ব্যাপারে কথা বললে উল্টো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে। একটা কাজ করি, ওর তো 4 মাসের পরীক্ষার পরে ওদের বিয়ে করিয়ে দেই সরাসরি, তাহলেই হবে। ততদিন তুই একটু চুপচাপ থাকলেই হবে। ঠিক আছে, তাই হবে। তবে এর বেশি যেন লেট না হয়। তানু আবির ওরা ওই ঠিকানায় এসে পৌঁছায়। এসে ওরা যাদের পাচ্ছে তাদেরকেই মেরে ফেলছে। এরপর কোনো মতে দরজা খুলে আকাশকে বের করে, কিন্তু আকাশ অনেক দুর্বল হয়ে গেছে কয়েকদিন খাবার না খাওয়াতে। স্যার, আপনি তো লেট কেন করলেন লোকেশন পাঠাতে? আমি তো অজ্ঞান ছিলাম, সেই জন্য এত লেট হয়েছে। তা ওইদিকে সব ঠিক আছে তো? আগে এখন থেকে বের হই, তারপর না হয় সবটা বলছি। চলো তাহলে। ওরা বের হচ্ছে আর এক এক করে লোককে গুলি করতে থাকে। মোটামুটি 15 জনের মতো লোককে মারা শেষ, কিন্তু একটা গুলি এসে আকাশের শরীরে লেগে যায়। সেজন্য ওরা তাড়াতাড়ি করে আকাশকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ওটিতে নিয়ে আসে, ট্রিটমেন্ট করতে থাকে আকাশে। একদিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। ওইদিকের খবর কি তা আগে বলো। খবর তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে? আপনাকে ওই ভুয়া পুলিশ নিয়ে যাওয়ার পর ইরার বাবা সব বাহিনীকে বলেছে আপনাকে যেন তাড়াতাড়ি করে খুঁজে বের করতে, কিন্তু 3 ঘন্টা না যেতেই উনি সবাইকে আবার মানা করে দিয়েছে। কিন্তু কেন মানা করেছে সে কারণেই এখনো জানতে পারলাম না। ইরার কোনো খোঁজ খবর পেলে? ইরা তো ঠিক আছে, কিন্তু আপনার জন্য ইরা একটু বেশি চিন্তিত। অনেকবার আপনার খবর জিজ্ঞেস করেছে, কিন্তু আমরা কিছুই বলতে পারছি না। কেননা আপনার মাথায় কি চলছে তা তো আমরা জানি না, সেজন্য আপনাকে না বলে কোনো কিছু বলতেও পারছি না। ভালো করেছো, তবে তোমরা ইরার পাশে থেকো ভার্সিটিতে। কিন্তু স্যার,
আপনিও তো থাকবেন আমাদের সাথে। আমি মনে হয় থাকতে পারবো না। কেন স্যার, কি হয়েছে যে আপনি থাকতে পারবেন না? সে অনেক কারণ। কাল তো আমি ইরার বাড়িতে যাব, তখন দেখবে কি সে কারণ। ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু আপনার বাবা মাকে কি জবাব দেবেন? আরে বাবা মা জানে না যে আমি দেশে আছি, সেজন্য ওনাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন তনু শুধু ইরার পাশে থাকবে, ওর কাছে যেন কেউ না আসতে পারে। ঠিক আছে, তাই হবে। এদিকে 2 দিন পর আকাশ ইরাদের বাড়িতে আসে। বাড়িতে এসে ইরা জড়িয়ে ধরে কান্নাকাটি করে দেয় আকাশকে। আকাশের খোঁজ খবর নিচ্ছে। অন্যদিকে একটু পরে ইরার বাবা ওখানে আসে, কিন্তু তখন ইরা আর আকাশ স্বাভাবিকভাবেই ছিল। উনি আসাতে আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে আকাশকে বলে, আকাশ, তোমাকে আর আমার মেয়ের বডিগার্ডের চাকরি করতে হবে না, তুমি এবার আসতে পারো। কিছু না স্যার, আমার অপরাধ কি? এক কথা এতবার বলতে পারবো না, তোমাকে যা বলেছি তা করো। আকাশ তো চলে যায়, কিন্তু ইরা শুধু দাঁড়িয়ে দেখছে আর চোখের পানি ফেলছে, যা আপনারা আরো পরে বুঝতে পারবেন। এদিকে আকাশের পুরো প্ল্যান তো জলে গেল। তানু আর আবির আসে ইরার সাথে দেখা করার জন্য। তোরা এত লেট করলি কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, সেজন্য লেট হয়েছে। আচ্ছা, ভালো কথা, তোকে যা যা বলেছি তা কি খেয়াল করেছিস? তবে বুঝতেছি না কি করব আমি। আব্বু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কি কারণে চেঞ্জ হলো তাই তো বুঝতেছি না। তোর আব্বু নিজের অপরাধের রাতে তোকে বলে দিচ্ছে। কিসে বলি আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, চিন্তা করিস না, আমরা সব সামলে নেব। তুই একটা কাজ করতে পারবি। কি কাজ? এরপর ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ঠিক আছে, হয়ে যাবে কাজ, কিন্তু এতে তো আব্বুর অনেক ক্ষতি হয়ে যাবে। তা তো হবেই, তাছাড়া ওনাকে হয়তো জেলেও যেতে হতে পারে। তুমি তো জানো না তোমার বাবা কত কি খারাপ কাজ করেছে। সেগুলো শুধু প্রমাণ নেই বলে কিছু করা যাচ্ছে না। কিন্তু আব্বু কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? তোমার বাবা যেখানে তোমার ভালোর চিন্তা করে না, সেখানে তুমি কেন চিন্তা করবে? আচ্ছা, তোর বাবার রুমে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, চলো। এরপর ওদের নিয়ে ইরা ওর বাবার রুমে আসে। এদিকে আবির তানু ব্যাগ থেকে কিছু স্পাই ক্যামেরা আর অডিও রেকর্ড করা মাইক ফিট করে রাখে। ওদের কাজ হয়ে যেতে ওরা বের হতে যাবে, তখন ইরার বাবা ওখানে চলে আসে। কি ব্যাপার ইরা, তুই এখানে কেন? আসলে আব্বু হয়েছে কি? আসলে আঙ্কেল, আমরা ইরাকে নিয়ে যেতে এসেছিলাম ভার্সিটিতে, তো বডিগার্ড কতজন নিবে তা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো ছিলেন না, সেজন্যই চলে যাচ্ছে। ওর সাথে কোনো বডিগার্ড লাগবে না, ওর ক্ষতিও এখন আর কেউ করতে সাহস পাবে না, তোমরা বরং যাও এখন। ঠিক আছে আব্বু, তাই হবে। ওরা ভার্সিটিতে চলে আসে। এদিকে কিছুক্ষণ পরে ওখানে অভি আসে। এদিকে এই কয়েকদিনে ইরা তো মোমোর কথা ভুলেই যায়, সেজন্য কল দেয় ভার্সিটিতে আসার জন্য, কিন্তু মোমোর ফোন বন্ধ। সেজন্য ওখান থেকে মোমোর বাসায় যেতে চাইলে অভি ইরার হাত ধরে ফেলে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ ইরা? আমি কোথায় যাবো আর কোথায় যাবো না সেটা কি তোকে বলে যেতে হবে? অবশ্যই বলতে হবে। তোকে আমি কেন বলবো? তুই এখান থেকে সরবি কিনা বল। এমনিতে আমার মাথা গরম, এরপরে যদি তুই পথ আটকে দাঁড়াস তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। তাই নাকি? ঠিক আছে, ছেড়ে দিলাম হাত, কিন্তু এই হাত তো একদিন আমি ঠিকই ধরব। সে আশাই থাক তুই। এদিকে মোমোর বাসায় যায়। ওখানে জানতে পারে 5 দিন ধরে মোমোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানিয়েছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। সেজন্য আবির আর তানু খোঁজ নিতে থাকে। এদিকে আবির আকাশকে কল দিয়ে সবটা জানায়। সবটা জেনে আকাশের তো রাগে অবস্থা পুরোই খারাপ। ইরার বাবা অনেক বার পেরেছে, ওনাকে মারতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু ওনাকে আমি মারবো না, ওনাকে আমি জনগণের হাতে তুলে দিব, এতে ওরাই নিজেদের বদলা নিতে পারবে। কিন্তু মোমোর কি হয়েছে সেটাই তো বুঝতেছি না, ওকে তো খুঁজে বের করতে হবে। 5টা দিন কেটে যায়, কোনোভাবেই প্রমাণ পাচ্ছে না ওরা। কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে ভাবছে। ঠিক তার কয়েকদিন পরেই ডেভিল আসে ইরার বাবার সাথে কথা বলার জন্য। কেমন আছে? আমি তো ভালো আছি, তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, যা বলার জন্য এসেছি, ইরার বিয়েটা কবে দিবেন? আপনাকে তো বলেছি আমি, ওর পরীক্ষা শেষ হলেই। আচ্ছা, আমার কিছু লোক আসবে, কিছু হাতিয়ার নিয়ে সমুদ্রের পথে ধরে। তা এখন আমি কি করব? বেশি কিছু না, সমুদ্রের ধারে যারা আছে তাদের বলবেন ওই জাহাজটা যেন ওরা না আটকায়, তাহলেই হবে। ঠিক আছে, হয়ে যাবে কাজ, এবার তাহলে আসতে পারো।
কিন্তু তোমার মেয়ে তো আমার ছেলেকে সহ্যই করতে পারে না। বিয়ে হয়ে গেলে তখন এমনিতে সহ্য করতে হবে। ঠিক আছে, চলি তাহলে। এদিকে ডেভিল তো চলে যায়, আর এই সব কিছু আকাশ শুনছিল। সেজন্য আকাশ কিছু ফোর্স নিয়ে ঠিক সময়ে ওখানে এসে উপস্থিত হয়ে যায়। এদিকে ডেভিলের লোকজন হাতিয়ারগুলো এক এক করে নামাতে থাকে। ঠিক তখনই আকাশ ওর ফোর্স নিয়ে ওদের উপরে হামলা করে। এদিকে ডেভিলের অনেক লোকই মারা যায়, তার সাথে সবগুলো হাতিয়ারও ওরা একটা গাড়িতে উঠায়, আর সবগুলো হাতিয়ার নষ্ট করে দেয় বোমার সাহায্যে। এখন কি করব স্যার? আমার কাছে রেকর্ড আছে, কিন্তু এইটা কোনো প্রমাণ হতে পারে না। এর চেয়ে বেশি প্রমাণ লাগবে। তাছাড়া আরেকটা কাজ করতে হবে। কি কাজ? ডেভিলের আর ইরার বাবার যে শত্রুতা ছিল, তা হঠাৎ করে এভাবে বন্ধুত্বে রূপান্তর হলো কি করে? ওদের শত্রুতা বন্ধ হওয়ার কারণে ইরার বডিগার্ড সরিয়ে নিয়েছে। এখন শুধু জানতে হবে রহস্যটাই কি আছে এখানে। একবার ইরাকে জিজ্ঞেস করব। এরাকে জিজ্ঞেস করে কোনো কাজ হবে না, কেননা এরা এই ব্যাপারে কোনো কিছু জানে না। তাহলে এখন উপায়? ইরার বাবা কল রেকর্ড করতে হবে, কেননা এই ঘটনার পর ডেভিল ইরার বাবার সাথে যোগাযোগ করবে, হয়তো মোবাইলে, আর না হয় সরাসরি ইরার বাবার কাছে আসবে। আমরা ওখান থেকেই কোনো না কোনো সূত্র অবশ্যই পাবো। যে ভাবা সেই কাজ। ডেভিল জানতে পেরে গেছে ওর হাতিয়ারগুলো কারা যেন নষ্ট করে দিয়েছে। সেজন্য ডেভিলের প্রায় $10 কোটি ক্ষতি হয়। এতে তো সে আরো বেশি রেগে যায়। এদিকে ব্যাপারটা ইরার বাবা জানতে পেরে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা, তুই কি বিশ্বাস করবি একটা কথা? কোন কথা? তোর বাবা কিন্তু আসলে অনেক বদলে গেছে। আমিও তেমনটা লক্ষ্য করেছি। বাবা আগের মতো আর নেই, কেমন যেন বদলে গেছে উনি। আগের মতো ভাবে না আমাকে নিয়ে, আর সারাক্ষণ কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে। সত্যি কথা বলতে, তোমার বাবা অভির সাথে তোমার বিয়ে দিতে চায়। কথাটা শুনে এরা তো অনেক বেশি অবাক হয়। অবাক হচ্ছ তাই না? কিছুটা তো হবেই, কিন্তু অভির মতো একটা খারাপ ছেলের সাথে আব্বু আমার বিয়ে কেন দিবে? তার কারণ আছে। তোর বাবার কিছু ভিডিও আছে অভির বাবার কাছে। এই ভিডিওর জন্যই তোর সাথে অভির বিয়ে দিবে। এতে করে ওই ভিডিও আর বাইরে যাবে না। কিন্তু ভিডিওর মধ্যে কি হতে পারে? হয়তো এমন কিছু আছে যা পাবলিক দেখলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। সেজন্য ওই ভিডিওর জন্য হয়তো তোর সাথে অভির বিয়ে দিতে চাইছে। এতে আর ভিডিও কারো সামনে আসবে না। তুই কি সত্যি বলছিস? তোর কি মিথ্যে মনে হচ্ছে? কিছুটা সত্যি মনে হচ্ছে, কারণ কয়েকদিন আগে বাবা আমাকে অভির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আমি তখন কিছু একটা বলে বাবার সাথে আর তেমন কথা বাড়াইনি। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই যা বলতেছিস সবই সত্যি। আচ্ছা, তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা, আকাশের কি খবর? ও কোনো খোঁজ কি আছে তোর কাছে? আছে। আকাশ ভালোই আছে ওর পরিবারের সাথে। ওর পরিবার আসলো কই থেকে? কেন, তুই কি জানিস না? আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বলেনি আমাকে। আচ্ছা, এখন তাহলে তুই অপেক্ষা কর। কিন্তু যাই করিস, অভির বাবা তোদের বাড়িতে আসলে তুই লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করিস। তাহলে তুই বাকিটা বুঝে যাবি। তাই হবে। এদিকে ডেভিল ইরার বাবাকে কল দিয়ে ওদের বাড়িতে আসার কথা বলে। এতে ইরার বাবা তো রাজি হয়ে যায়, কিন্তু উনি একটু ভয়েও আছে। তার কারণ তো আপনারা কিছুটা জানেন। এখন দেখি কি হয়। অন্যদিকে আকাশ ওর বাড়িতে আসে। ওকে দেখার পরে ওর বাবা মা দুজনে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? কি যে বলো না তোমরা, তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? আমরা তো ডাকবই, তবে বাড়িতে আরেকজন মেয়ে অতিথি লাগবে। কি বলো মা, এই বয়সে বাবাকে আবার বিয়ে করাবে নাকি? কথাটা শুনে আকাশের বাবা মা দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে পাগল ছেলে বলে কি, আমি তো তোর বিয়ের কথা বলছি। আমার পেছনে আবার কেন পড়ে আছো তোমরা বলো তো? কেন রে, আমরা কতদিনে আর বাঁচবো? তোর বউয়ের মুখ তো আমাদের দেখতে হবে। সময় হলে আমি বলবো তোমাদের। দেখ তো এই মেয়েটাকে তোর পছন্দ হয় কিনা। ছবি হাতে নিয়ে তাকিয়ে দেখে এটা ইরার ছবি। কি ব্যাপার আব্বু, এই মেয়েটাকে তুমি কি চেনো? হ্যাঁ, এটা তো রফিকুলের মেয়ে। ছোটবেলায় তোদের বিয়েও ঠিক করে রেখেছিলাম, তুই যখন এসেছিস তাই আমি 2 দিন পর যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। না আব্বু, তোমরা এসে কথা বলে নিও। ঠিক আছে, আমি তাহলে শপিং করে আসি। বৌমার জন্য তো কিনতে হবে অনেক কিছু। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। তার আগে এটা বল, তোর কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, তোমরা তাহলে কথা বলে দেখো।
আকাশের বাবা মা চলে যায় শপিং করতে। এদিকে আকাশ ভাবছে আজও ইরার বাবা রাজি হবে কিনা। অন্যদিকে ডেভিল চলে এসেছে। কি হয়েছে হঠাৎ এত জরুরি ভাবে? তুমি না বলেছ ওখানে কোনো পুলিশ থাকবে না, তাহলে আমার লোকদের মেরে হাতিয়ারগুলো নষ্ট করেছে কেন? দেখো, আমি কিছুই জানি না। তুমি যা বলছো আমি শুধু সেভাবে কাজ করেছি, এর বেশি কিছু না। আচ্ছা, আমি এত কিছু শুনতে চাই না। আমি 5 দিন পরে আসব আমার ছেলেকে নিয়ে, আর ওই দিনই ওদের বিয়ে দিব। কিন্তু ইরা তো রাজি না। সেটা আমি জানি না, তোমাকে আমি আর সময় বেশি দিতে পারবো না। কথাগুলো বলে চলে যায় ডেভিল। ইরার বাবা তো অনেক চিন্তায় পড়ে গেল, কেননা নিজেকে বাঁচাতে গিয়ে উনি যে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। সেজন্য উনি ইরার রুমে যায় ইরার মাকে নিয়ে। আসবো কি ইরা? আরে আসো আব্বু। এ কি আম্মু, তুমিও আসছো? কিছু বলবে কি? আমি একটাই সমস্যায় পড়েছি, সেটা থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস। কি হয়েছে বলো তো আব্বু? এরপর ইরার আব্বু সবটা বলতে থাকে। সবটা বলতে বলতে ইরার বাবা তো কান্না করে, আর সবটা শুনে ইরা কি বলবে তা সে নিজেও জানে না। এখন বল আমি কি করব? জানি আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি, তাও সেটা ওই চেয়ারটা পাওয়ার জন্য। কিন্তু এখন আমি আমার জীবন বাঁচাতে গেলে তোর জীবনটা যে নষ্ট করতে পারবো না। না আব্বু, এরকমটা বলো না। আমার জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু তোমাকে মরতে আমি দিব না। তবে একটা কথা কি জানো? কি কথা বল? আমার বান্ধবী মোমোকে অভি মেরে ফেলেছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। অভি মোমোকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গিয়ে। কাঁদিস না ইরা, আমি ওর মতো লম্পটের সাথে তোর বিয়ে দিব না। আমার যা হয়ে যাক না কেন, আমি ওর সাথে তোর বিয়ে হতে দিব না। কিন্তু বিয়ে না দিলে তোমাকে যে। ওরা 5 দিন পর আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। তুমি শুধু দোয়া করো যেন এই 5 দিনের ভিতরে অলৌকিক কিছু একটা ঘটে যায়। তাই যেন হয়। আমি তাহলে এখন আসি, তুই ঘুমা। 2 দিন পর 10টা গাড়ি নিয়ে আকাশের বাবা মা দুজনে আসে ইরাদের বাড়িতে। আকাশের বাবাকে মোটামুটি অনেকেই চিনে, কেননা আকাশের বাবার অনেক ক্ষমতা। তার উপর বাকি গাড়িদের সিকিউরিটি দিয়ে ভরা। ওনারা বাড়ির ভেতরে ঢুকলে ইরার মা ওনাদের ড্রয়িং রুমে বসতে দেয়। ভাবি, তুমি তো আমাকে ভুলেই গেলে। আরে অনেক বছর ধরে তো তোমরাই আমার কোনো খোঁজ খবর দিচ্ছ না। কি করব, ব্যস্ততার কারণে আসা হতো না। তা ইরার বাবা কোথায়? উনি তো অফিসে। আমি ওকে কল দিয়ে আসতে বলতেছি। এদিকে শাহজাহান চৌধুরীর কল পেয়ে ইরার বাবা তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে আসে। উনি বাড়িতে এসে শাহজাহান চৌধুরীকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? কত বছর পর দেখা হলো। আরে ব্যবসায় নিয়ে অনেক ব্যস্ত থাকি, তার উপর আমার ছেলে বাড়িতে ফিরেছে, সেই জন্য ভাবলাম ওর জন্য মেয়ে দেখব। এরপর বিয়ে দিয়ে ব্যবসায় ওকে বুঝিয়ে দিয়ে আমি রিল্যাক্স হব। তা তোর ছেলে আসেনি? ছেলে তো আসেনি, আমরা এসেছি তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। কথাটা শুনে ইরার বাবার মুখে একটা চিন্তার ছাপ লেগে আছে, যা দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে তোর? বিয়ের কথা শুনে তোর মুখটা এরকম চিন্তিত কেন দেখাচ্ছে? আমি জানি আমার মেয়ে আর তোর ছেলের বিয়ে দিব বলছি, কিন্তু এখন যে সেটা আর সম্ভব না। ভাইজান, এরকম করে বলবেন না, আমরা যে অনেক আশা নিয়ে এসেছি। আচ্ছা কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বল। তাহলে তো ভালো, আমি একটা সমাধান তো দিতে পারবো। তাহলে শোন। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর, আরে এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এত চিন্তিত? তোর কাছে সামান্য মনে হচ্ছে। তুই কোনো টেনশন করিস না, আমি 7 দিনের ভিতরে তোর সব চিন্তা দূর করে দিব। সত্যি বলছিস তো বন্ধু? পারবি তো তুই? কি যে বলিস, এত ক্ষমতা দিয়ে যদি তোর এই উপকার না করতে পারি তাহলে এত ক্ষমতা দিয়ে কি করব? এখন তোর মেয়েকে ডাক, ওকে দেখি আগে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক করি। ইরার মা, যাও তোমার মেয়েকে নিয়ে আসো। আপনারা একটু বসুন, আমি ওকে নিয়ে আসতেছি। ইরার মা তো উপরে যায় ইরাকে আনার জন্য। এদিকে আকাশের বাবা ইরার বাবার সাথে কথা বলতে থাকে, আর কাকে কাকে যেন কল দিয়ে সবটা বলতে থাকে। এদিকে 20 মিনিট পর ইরাকে ওনাদের সামনে হাজির করা হলো। ইরাকে দেখে আকাশের বাবা মায়ের অনেক পছন্দ হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো আপনাদের মেয়ে। আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে এখন ওদের বিয়ের দিন ঠিক করে নিব। ভাবি, আপনাদের যেমন ইচ্ছে। এরপর আকাশের মা ইরার গলায় ডায়মন্ডের হার, চুড়ি, কানের দুল পরিয়ে দেয়।
বাকিরা অনেক খুশি হয়। আন্টি কি দরকার ছিল এত কিছুর? তাছাড়া এগুলো কিনতে আপনাকে অনেক ডলার চলে গেল। আরে বলে কি মেয়ে, এটা তো তোমাকে দেখতে আসছি বলে সামান্য একটা উপহার দিলাম। বিয়েতে আরো কি কি থাকবে তা তো তুমি কল্পনাও করতে পারবে না। আন্টি আমার সাথে যার বিয়ে হবে, মানে আপনাদের ছেলের ছবি কি দেখা যাবে? আসলে শাহজাহান, তোর ছেলের ছবি তো দেখলাম না। আমার ছেলেকে একসাথে বিয়ের দিন দেখিস, তবে কথা দিচ্ছি যদি আমার ছেলেকে পছন্দ না হয় তাহলে ওর সাথে বিয়ে দিতে হবে না। আমি তেমনটা বলিনি। আচ্ছা আমরা তাহলে এখন চলি, আগামী ওই তারিখে তাহলে বিয়ে। আচ্ছা বন্ধু। আকাশের বাবা মা যাওয়ার পর ইরা ওর বাবাকে জিজ্ঞেস করলে উনি সবটা বুঝিয়ে বলে। ইরার আব্বু ডেভিলকে কল দিয়ে জানিয়ে দেয় ইরার সাথে অভির বিয়ে দিবে না। সেই জন্য ডেভিল তো আরো বেশি রেগে যায়। তুই কি জানিস না এর জন্য তোকে কি কি মাসুল দিতে হবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আগে নিজেরটা ভাব। ডেভিল অভিকে সবটা জানায়। অভি সবটা জেনে তো আরো বেশি রেগে যায়। চিন্তা করিস না, এরাকে দরকার হলে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, তাও তোর সাথে ওর বিয়ে দিব। না আব্বু, ওকে বিয়ে করব না, তবে এক রাতের জন্য ওকে শুধু বিছানায় পেলেই হবে। চিন্তা করিস না। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসে। অন্যদিকে আকাশের বাবা ডেভিলের কাছ থেকে সব প্রমাণ নিজের কাছে নিয়ে এসে তা নষ্ট করে দেয় আর সবটা ইরার বাবাকে জানিয়ে দেয়। উনি তো সবটা জেনে অনেক খুশি হয়। এদিকে বিয়ের দিন ইরাকে পার্লারে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই অভি ইরার পাশে থাকা বাকি বডিগার্ডগুলোকে মেরে ফেলে আর ইরাকে নিয়ে যায়। যা ইরার বাবা আকাশের বাবাকে জানায়। উনি জানার পর, চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি, সাথে আপনিও নিন। এদিকে আকাশকে খুঁজতে এসে দেখে রুমে নেই, শুধু আবির আর তনু বসে আছে। কি ব্যাপার, আকাশ কোথায়? স্যার তো অনেক আগেই বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? ওনার বউকে উদ্ধার করতে। ইরাকে কোনোভাবে ট্রেস করতে পারছে না। তখনই ইরার হাতে থাকা রিং এর কথা মনে পড়ে, কেননা ওই রিং এর মধ্যে ট্রেকার লাগানো আছে। সেজন্য ওই লোকেশনে যায় সেম পোশাক পরে, যে পোশাকে আকাশ ইরাকে প্রথমবার বাঁচিয়েছিল। একটা পুরনো বাড়িতে এসে দরজা খুলে দেখে ইরাকে বেঁধে রাখা হয়েছে, চোখে কাপড় বেঁধে। অন্যদিকে ডেভিল আর অভি বসে আছে, আর ওদের সামনে কাজী বসে আছে। আকাশের এমন পোশাক দেখে অভি অনেক ভয় পেয়ে যায়। তুই এখানে? তুই কি ওকে চিনিস নাকি? ওই সে ছেলেটা যার জন্য আমি মরতে বসেছিলাম, কিন্তু ও এখানে কেন? কাজী সাহেব, আপনি এখান থেকে যাবেন নাকি আপনাকে ওপরে পাঠিয়ে দিব? উপরে যাওয়ার কথা শুনে কাজী তো ভয়ে পালিয়ে যায়। এদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে, কিন্তু ইরার জ্ঞান ছিল না বলে কিছুই দেখতে পারেনি বেচারি। একে একে ওদের সবাইকে মেরে ফেলে আকাশ, শুধু অভি আর ওর বাবা বেঁচে আছে। আমরা মরার আগে একবার আপনার মুখটা দেখতে চাই। ওদের কথা মতো মাস্কটা সরাতেই ডেভিল দেখে তো ভয় এমনিতেই মরে যায়, আর সাথে অভিও, কেননা ওদের আগে গুলি করা হয়েছিল। সেজন্য ওরা আকাশের চেহারা দেখে এমনিতেও মরে গেল। এদিকে ইরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে ইরাদের বাড়িতে আনায়। বাড়িতে আস্তে আস্তে ইরার মোটামুটি জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আকাশকে এমন দেখে ইরা তো অবাক হয়ে অনেক বেশি। এ কি তুমি? তুই কি ওকে আগে থেকে চিনতি? ওই দিন উনি আমাকে বাঁচিয়েছিল। ওই দিন যে পোশাক ছিল আজকেও সেম পোশাক, আর সেম সেই চোখগুলো, যা আমি ভুলতেই পারবো না কখনো। তোমার মাস্কটা সরাও। জ্ঞান ফিরাতে আকাশকে এমন দেখে ইরার তো অবাকতা অনেক বেশি। আকাশ মাস্কটা সরালে সবাই অবাক হয়। তারপর সবাইকে সবটা বলতে থাকে, সবটা বুঝিয়েও দেয়। তার সাথে ওদের বিয়েটাও হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পরে যাক, সব দিক দিয়ে ভালোই হলো। কি রকম? এই যে লাইফে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি, তার সাথে এই বডিগার্ডও। তাও যে সে বডিগার্ড না, একেবারে প্রধানমন্ত্রীর মেয়ে থুকু, আমার আদরের একমাত্র জামাই বডিগার্ড।